রাজশাহী ইউনিভার্সিটি লেখাপড়া করি, আমার লেখাপড়া শেষ। আমরা সর্বপ্রথম 1918 সালে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য আমরা সর্বপ্রথম ঝেঁপে পড়ি। আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকেই যে যেখানে ছিলাম আমরা ঝেঁপে পড়ি। আমরা দেখেছি 1918 সালে 2018 সালে আমরা যখন ক্যাম্পাসে যাই, আমরা তখন ফার্স্ট ইয়ারে লেখাপড়া করি। তখন আমরা কোটা সংস্কার আমরা বুঝতে পারছিলাম যে দেশে বিশাল পরিমাণ বৈষম্য চলছে। যারা মুক্তিযুদ্ধ করছে, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সব সময় শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদেরকে আরো প্রচুর পরিমাণ ভাতা দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক, আমরা সেই দিক দিয়ে সব দিক দিয়ে আমরা রাজি ছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পারি যে এই দেশের কোটা সংস্কারের, আমাদের কোটা সংস্কারের আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই সময় আমরা দেখতে পারি যে আমাদের দেশে প্রায় 30% কি মুক্তিযোদ্ধাদের কি দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার ছেলেদের সন্তানদের চাকরি বাকরি দেওয়া হয়। আবার আমরা অন্য অন্য জায়গায় দেখেছি প্রচুর পরিমাণে বিসিএস এর জন্য যারা যেগুলো ফার্স্ট ক্লাস জব, সেখানে 56% এই কোঠা ছিল, আর মাত্র 54% ছিল, আর 44% ছিল কি করা এই সাধারণত যারা মেধাবী ছাত্র তারা ছিল। তার মধ্যেও আবার যাদের মামা খালু আছে, যাদের টাকা পয়সা আছে, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিত। এবং আমরা 2024 সালে এসে আমরা ওইগুলো আরো গাঁটে থাকি, দেখি শুধু বিসিএস এ না, বিসিএস এ 56% শুধু কোঠাতে চলে যেত। এবং রেলওয়ে, আপনারা জানেন রেলওয়ে সেক্টরে বাংলাদেশের বিশাল একটা জব সেক্টর, সেই সেক্টরে আপনার 96% কোঠাতে চলে যেত, আর মাত্র 4% কি মেধাতে যেত। আর ওই 4% মেধার মধ্যেও আবার যাদের টাকা পয়সা ছিল, যাদের শক্তি সামর্থ্য ছিল, যারা বিভিন্ন দলীয় ক্ষমতায় ছিল, তারা ওই 4% মধ্যে দখল করে নিত। আবার আপনারা দেখছেন কিছু কিছু চাকরি ক্ষেত্রে আপনার 85% কোটা ছিল, আর মাত্র কি 15% মেধার মধ্যে যাইত। এর মধ্যে প্রচুর পরিমাণে কি দুর্নীতি হইতো। তারপরে আমরা কি করি, 2024 সালে এসে আমরা কি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আপনারা জানেন আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়ি, আমরা লেখাপড়া করি, লাস্ট পর্যায়ে আমরা দেখছি আন্দোলন করতে করতে আমাদের ভাই আমাদের বোনদেরকে বিভিন্নভাবে এই ছাত্রলীগ এবং এই আওয়ামী লীগের যারা ছিল বিভিন্নভাবে অত্যাচার করেছে। শুধু ছাত্রলীগ না, আমাদের এই দেশে এরকম ছাত্রলীগদের পাশাপাশি যারা টোকাই ছিল, আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী, তারা এসে আমাদের ক্যাম্পাসে এসে আমাদের ছাত্র ভাইদের এসে মারতো। শুধু ছাত্রদের মারতো না, আমাদের বোন যারা ছিল, আমাদের ছাত্রী বোনরা যারা ছিল, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতো। অবশেষে আমরা যখন 18 তারিখে 18 জুলাই আমরা কি করলাম, আমরা যখন বিভিন্ন হলে আমরা অবস্থান করছিলাম, এই ছাত্রলীগ কি করছে, আমাদের প্রতিটা হলকে আটকে ফেলে এবং আমাদের বোনদের উপর প্রচুর পরিমাণ নির্যাতন শুরু করে দেয়। পরবর্তীতে আমরা আমাদের বুক আমাদের 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 কি পিঠ পাচ্ছে দেওয়ালের সাথে ঠেকে যায়। আমরা না নিরুপায় না হয়ে আমরা ছাত্র সমাজ সবাই আমরা জেগে পড়লাম যে এইরকম ভাবে এই আওয়ামী লীগের যারা ছাত্রলীগ আছে এদের উপর আমাদের রুখে দাঁড়াইতে হবে। এইরকম ভাবে আমাদের যারা সমন্বয়ক ছিল, ঢাকা কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিল, তারা আমাদের বলছিলেন যে যেখানে আছেন আপনারা সেখান থেকে প্রতিরোধ করেন। আমরা সেখান থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমরা 18 জুলাই আমরা কি করি, সারা এই আমাদের ইউনিভার্সিটিতে যত ছাত্রলীগ ছিল ছাত্রলীগকে আমরা মুক্ত করে দেই। এবং ছাত্রলীগদের যত ধরনের কুকীর্তি ছিল আমরা দেখি। যখন আমরা হলে ঢুকলাম, হলে ঢোকার সাথে সাথে ছাত্রলীগের যারা সম্পাদক ছিল আমাদের হলে, আমাদের ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি যে প্রতিটা হলেই যারা সম্পাদক ছিল এবং কেন্দ্রীয় যারা ছাত্রলীগের কমিটি ছিল এবং সভাপতি ছিল, সম্পাদক ছিল, তাদের রুম আমরা সার্চ করি। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাই তারা ওখানে লেখাপড়া করতে গেছে, লেখাপড়ার নামে কলম ধরার পরিবর্তে তারা অস্ত্র ধরছে। আমরা ওখানে বিশাল এক বাক্স আমরা অস্ত্র শস্ত্র দেখি। সেই অস্ত্র সেখানে ছিল, পিস্তল ছিল, সেখানে আপনার বড় বড় হাইসে ছিল, তারপর রামদা ছিল, চাইনিজ কুড়ো ছিল, যত প্রকার ভারী ভারী অস্ত্র, দেশীয় অস্ত্র সেখানে আমরা উদ্ধার করি। এবং উদ্ধার করার সাথে সাথে আমাদের ইউনিভার্সিটিতে যারা বিসি ছিল, বর্তমান বিসি যে ভারপ্রাপ্ত বিসি এবং গোলাম সাব্বির স্যারের সাথে এবং প্রক্টরা ছিলেন, তাদেরকে এবং পেজ ব্রিফিং করে এবং আমাদের মতিহার থানায়, রাজশাহী ইউনিভার্সিটি তো মতিহার থানার মধ্যে পড়ে, এবং সেখানকার ওসি সাহেব ছিলেন এবং বিভিন্ন পেজ মাধ্যমের সামনে, পেজ মিডিয়ামের সামনে উপস্থিত করে আমরা বক্তব্য দেই। এই দেখেন আপনাদের ছাত্ররা কি করেন, আমাদের ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরিবর্তে তারা অস্ত্র ধরছে এবং সাধারণ ছাত্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। যদি কেউ এই দেশের স্বৈরাচারের বিরুদ্ধে যখন কি কলম ধরতো, ফেসবুকে বিভিন্ন লেখালেখি করত, এই ছাত্রলীগ যায় কি করতেন, আমাদেরকে ধরে আনতেন, ধরে তাদেরকে টর্চার সেল আছে, সেই টর্চার সেলে বিভিন্নভাবে আমাদের অত্যাচার নির্মমভাবে নির্যাতন করত। যাই হোক, আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলাই মুক্তি দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করছেন। এই স্বাধীনতা
স্বাধীনতার পরবর্তীতে আমাদের কি করতে হবে, আমাদের ছাত্র সমাজ এবং আমরা আমাদের যারা জনগণ আছে, আমাদের ময় মুরব্বী আছেন, এলাকাবাসী আছেন, যে যেখানে আছেন, এই সরকার, বর্তমান সরকার এবং একে সাহায্য করতে হবে। আমাদেরকে দেশ বিনির্মাণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সেজন্য আমরা এখানে এসেছি। আর আপনারা জ্ঞানী সমাজ, এখানে আমাদের মুরব্বীরা আছেন, আসলে আমাদের এখানে কথা বলার আসলে আমাদের যোগ্যতা নাই, আমাদের কথা বলা বেয়াদবি হয়ে যাচ্ছে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে 18 তারিখে আমরা ছাত্র মুক্ত করলাম এবং আমাদের পানের উপরে বিভিন্ন ধরনের ভাবে মানে ছাত্রলীগ আমাদের বিভিন্নভাবে অত্যাচার করতে থাকলো। আমাদের মেসেজ পাঠালো যে আমরা রাজশাহী মহানগর থেকে 1000 কর্মীরা আসতেছি, ছাত্রলীগ আসতেছি, বিভিন্ন ধরনের ভারী ভারী অস্ত্র নিয়ে আসতেছি। ওইখানে কি করলাম আমরা, ওই রাত্রে আমরা যখন ছাত্র মুক্তি করলাম 18 তারিখে, ওই রাত্রে আমরা কি হলগুলোতে থাকতে পারলাম না, প্রশাসনও আমাদের নিরাপত্তা দিতে পারলো না। যার কারণে আমরা বিভিন্ন জায়গায় রাজশাহীর আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা মেসে অবস্থান করলাম রাত্রে এবং সকালে চলে আসলাম। ওই দিন তার পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাসটা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দিয়ে যারা আমাদের ভাইরা ছিল, যারা ওই সময়ও কি আন্দোলন ছাড়েন নাই, তাদেরকে আপনার বিজিবি, র্যাব, আপনার পুলিশ, তারপর ছাত্রলীগ এবং টোকাই 5টা বাহিনীর সম্মুখ হয়ে ডিরেক্ট গুলি আমি দেখেছি, আমরা দেখছি, আপনারা হয়তো কেউ কেউ দেখছেন, ভিডিওগুলো দেখছেন, ডাইরেক্ট প্রশাসন ভবনের সামনে ডাইরেক্ট গুলি করছে। ওই গুলির মুখে আমরা না দাঁড়ায় পেরে আমরা বাসায় চলে আসি, আমাদের হলগুলো বন্ধ করে দেয়। তারপরে আমরা বাসায় এসে আমরা থেমে থাকি নেই, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা আন্দোলন চালিয়ে গেছি এবং গতই 4 আগস্ট আমরা রতনকান্দি এবং সাদাতপুরে যারা আমরা বিভিন্ন ভার্সিটিতে আছি এবং ভার্সিটি থেকে এখানে বাসায় আসছি, তাদেরকে আমরা আলোচনা করলাম 3 আগস্টে আলোচনা করে বললাম যে আমরা কিভাবে আমাদের আন্দোলনকে চালিয়ে যেতে পারি। আমাদের বাইরে খুন গুম হচ্ছে এবং সাধারণ মানুষ যারা মুক্তভাবে কথা বলতে পারে না, তাদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে। পুলিশ দ্বারা কি করতেছে, সাধারণ মানুষদেরকে হয়রানি দিচ্ছে, হয়রানি করতেছে, বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে, জেল মামলা বিভিন্ন। যার কারণে আমরা কি করছি, বাসায় আসছি, আপনাদের মানুষদের সাথে আলোচনা করছি, ছাত্রদের সাথে আলোচনা করছি, নন্দলালপুর, আমাদের রতনকান্দি, শালাসাপড়ি, ওই দিকে ভুলবাগটিয়া, তারপরে বাগাবাড়ি, ও সাইডে আমরা সব জানাই দিই যে আমরা 4 তারিখে ইনশাল্লাহ 9টার দিকে আমরা কি করবো, একটা আন্দোলন বের হব। তারপর যখন আমরা ডাক দিলাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের গ্রাম থেকে, আপনাদের ঢাকা থেকে, নন্দলালপুর থেকে, এই সাদাতপুরের প্রতিটা ঘর থেকে জনসাধারণ, আপামর জনসাধারণ আমাদের এই আন্দোলনে ডাক দিয়ে সাড়া দিয়েছিলেন এবং আমরা কি যে আন্দোলনটা করছি, সাদাতপুরবাসী জীবনে এই ধরনের কি দেখে নাই, জনসমাজ দেখে নাই। যাই হোক ভাই, আমরা তো আজকে আমাদের দেশ পুনরায় আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। সেজন্য ভাই আমরা তো স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেজন্য ভাই আমরা স্বাধীন করেছি, আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা সবাই কি করব, সার্বিকভাবে সাহায্য করব। আর দেশে একটা থার্ড পার্টি ঢুকছে, যারা কি করতেছে, বিভিন্ন মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এইগুলো আমরা নিজ নিজ জায়গায় থেকে যারা জনসাধারণ আছি, ইনশাআল্লাহ আমরা কি করব, প্রোটেক্ট করব। সেজন্য ভাই আমরা এই কথাগুলো বলেই আপনাদের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে মাফ করবেন। আসসালামু আলাইকুম।